এবার আমরা কি আসছি যে মেকানিজম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টোমাটা, অর্থাৎ এই যে স্টোমাটা ওপেন হচ্ছে অ্যান্ড ক্লোজ হচ্ছে তার পেছনে কিন্তু কতগুলো মেকানিজম কাজ করছে। এবার আমরা এক একটা মেকানিজম, তিনটে মেকানিজম আমরা এখানে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ স্টার্চ সুগার হাইপোথিসিস, সেকেন্ড ওয়ান ইজ স্টিওয়ার্ডস হাইপোথিসিস, অ্যান্ড থার্ড হচ্ছে পটাশিয়াম আয়ন ট্রান্সপোর্ট অ্যান্ড হরমোনাল রেগুলেশন থিওরি। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা আসছি যে স্টার্চ সুগার হাইপোথিসিস, অর্থাৎ এখানে এই হাইপোথিসিসটা বোঝানোর আগে কতগুলো কথা বলে রাখছি যে যখন স্টোমাটাটা ওপেন হয় তখন কি স্টোমাটা যে গার্ড সেলগুলো সেগুলো টার্জিড কন্ডিশনে আসে, অর্থাৎ ফুলে যায়, এবং এই ফুলে যাবার জন্যই কিন্তু মাঝখানে যে পোরের ওপেনিংটা দেখা যায় এবং তার মধ্যে দিয়ে জলটা ট্রান্সপিরেশন হয়ে যায়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমার ট্রান্সপিরেশনে হতে গেলে কি হতে হবে, সেলটাকে টার্জিড হয়ে পোরটাকে ওপেন হতে হবে। আর ট্রান্সপিরেশন বন্ধ করতে গেলে কি করতে হবে না, সেলটাকে ফ্ল্যাসিড হয়ে, ফ্ল্যাসিড কথাটার অর্থ কি চুপসে যাওয়া, অর্থাৎ জলটা বেরিয়ে আসা, ফ্ল্যাসিড হয়ে গিয়ে পোরটাকে ক্লোজ করতে হবে। তো সেই টার্জিডিটি এবং ফ্ল্যাসিডিটি অফ গার্ড সেল সেটা কিন্তু কন্ট্রোল করছে কতগুলো মেকানিজম। তার মধ্যে একটা আমি বলছি স্টার্চ সুগার হাইপোথিসিস, যেটা কিন্তু সায়েন্টিস্ট জেডি সাইরিন দ্য ইয়ার অফ 1923 ইনভেন্ট করেন। তো এখানে আমরা কি দেখছি, এই স্কিম্যাটিক ছবিটাতে পরে আসছি, আর আমি মুখে একটু ডিসকাস করে দিই কি হচ্ছে। ডে টাইমে আমরা কি দেখি, প্লান্টের ক্ষেত্রে রেট অফ ফটোসিনথেসিস অনেক হাই। তো সেক্ষেত্রে ফটোসিনথেসিসের জন্য প্লান্ট কি করছে, মানে কার্বন ডাই অক্সাইড কনজিউম হচ্ছে। এবার কার্বন ডাই অক্সাইড যদি কনজিউমড হয়ে যায় তাহলে কার্বন ডাই অক্সাইডের যে কনসেন্ট্রেশন সেটা ডিক্রিজ করছে। এবার কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে পিএইচটা ইনক্রিজ করছে। তাহলে কিভাবে পিএইচ ইনক্রিজ করছে না, যখন সেলের মধ্যে CO2 থাকে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন যখন হাই থাকে সেটা কিন্তু জলের সাথে রিয়াক্ট করে H2CO3 তৈরি করে, এবং H2CO3 ডিসোসিয়েট করে ইন H+ অ্যান্ড HCO3 মাইনাস। যখন সেলের মধ্যে মোর H+, তখন সেটা কি আমরা সবাই বলতে পারি সেটা অ্যাসিডিক ইন নেচার। তাহলে অ্যাসিডিক নেচারে আমরা কি বলি, পিএইচ কমে যাচ্ছে, তাহলে পিএইচ ডিক্রিজেস। সো whereas carbon dioxide concentration in cell, when carbon dioxide concentration decreases, pH increases, because সেখানে H+টা number of H+ decreases due to কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ডিক্রিজ করবার জন্যই কিন্তু কি হচ্ছে না, H+ এর কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করে যাচ্ছে, এই কারণে পিএইচটা ইনক্রিজ করে গেল। তাহলে কি বললাম, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, তাহলে H2CO3 ফর্ম করছে না, তাহলে H+ আয়নের ঘাটতি হচ্ছে, এই কারণে পিএইচ ইনক্রিজ করে যাচ্ছে। এই পিএইচ ইনক্রিজ করলে আমাদের যে স্টার্চটা, যেটা ইনসলিবল ফর্মে আমাদের বিভিন্ন সেলে স্টোর থাকে, সেই স্টার্চটা কনভার্ট হচ্ছে সুগারে। সুগার ইজ এ সলিবল ফর্ম। এবং কিভাবে কনভার্ট হবে না, তখন একটা এনজাইম অর্থাৎ ফসফোরাইলেজ, এই এনজাইমটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ফসফোরাইলেজ এনজাইম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, এই কারণে কি হচ্ছে, স্টার্চ কনভার্ট করে যাচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। এবার গ্লুকোজ 1 ফসফেটটা হচ্ছে কি না, ওয়াটার অ্যাট্রাক্ট করছে এবং অসমোটিক কনসেন্ট্রেশন কিন্তু গার্ড সেলের বেড়ে যাচ্ছে, যেহেতু এটা সলিবল ফর্মে থাকছে তাহলে ইট অ্যাট্রাক্টস ওয়াটার, সো দ্য কনসেন্ট্রেশন or the osmotic concentration of the guard cell increases. তাহলে osmotic concentration increase করা মানে কি, water enters within the guard cell। তাহলে সে যে প্রসেসে ওয়াটারটা এন্টার্স করছে উইদিন দ্য গার্ড সেল, এই প্রসেস ইজ নোন অ্যাজ এন্ডোঅসমোসিস। তাহলে এন্ডোঅসমোসিস হওয়ার ফলে সেলটা টার্জিড হয়ে গেল, টার্জিড হওয়ার ফলে কি হয়ে গেল, কোন সেলটা, গার্ড সেলটা, পোরটা ওপেন হয়ে গেল। তাহলে এই প্রসেসে পোর ওপেন হয়ে গেল আর ট্রান্সপিরেশন শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি আরেকবার প্রসেসটা এখানে দেখি, মানে পয়েন্ট আউট করে বলে দিই যে প্রথমে হচ্ছে photosynthesis increases, and as the photosynthesis increases carbon dioxide is consumed and the concentration of carbon dioxide decreases, and due to the lower concentration of carbon dioxide, pH of the medium increases, and this increasing pH activates one enzyme known as phosphorylase, which converts starch in sugar, and sugar is in soluble form, it will attract water, and the sugar is glucose 1 phosphate. So the osmotic concentration of the guard cell increases and the endoosmosis process
occurs within the guard cell and the guard cell become turgid and the pores will open and the transpiration process will start within the guard cell. ঠিক আছে, এবার নাইটের ক্ষেত্রে কি হবে, রাত্রিবেলার ক্ষেত্রে এই প্রসেসটা আমি আলাদা করে এটা দেখাচ্ছি না, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি যে ইন দ্য নাইট টাইম ট্রান্সপিরেশন প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে উল্টো হয়ে যাবে, অর্থাৎ সেখানে কিন্তু ফটোসিনথেসিস ডিক্রিজেস অর দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ জিরো। নেক্সট দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইনক্রিজেস, পিএইচ ডিক্রিজেস, তাহলে আমার কই এনজাইমটা অ্যাক্টিভেট হচ্ছে না ফসফোরাইলেজ, তাহলে স্টার্চ ফর্মেই থাকছে ইনসলুবল, এবং স্টার্চ ফর্মে থাকলে কি হয়ে যাচ্ছে যে গার্ড সেলের মধ্যে কিন্তু কোনো রকমের ওয়াটার এন্টার করতে পারছে না, অ্যাজ দ্য স্টার্চ ইজ ইন ইনসলুবল ফর্ম ইট উইল নট অ্যাট্রাক্ট ওয়াটার, তো দ্য গার্ড সেল ইজ ইন ফ্ল্যাসিড কন্ডিশন অ্যান্ড পোর্স উইল রিমেন ক্লোজড। ঠিক আছে, এবং এখানে কি হচ্ছে এক্সো অসমোসিস হয়ে গিয়ে এখানে যেমন এন্ডো অসমোসিস ছিল, ওখানে গার্ড সেল থেকে জলটা বেরিয়ে গিয়ে গার্ড সেলটা ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে অ্যান্ড এক্সো অসমোসিস প্রসেস উইল টেক প্লেস। ঠিক আছে, আর দিস ইজ দ্য প্রসেস ডিউরিং দ্য নাইট টাইম। এবার আমরা আসছি কি স্টিওয়ার্ডস হাইপোথিসিস। স্টিওয়ার্ডস হাইপোথিসিস ইজ অলমোস্ট সেম উইথ দিস স্টার সুগার হাইপোথিসিস। দ্য মেন ডিফারেন্স ইজ দ্যাট এখানে গ্লুকোজ 1-ফসফেটের সাথে একটা গ্লুকোজ 6-ফসফেট তৈরি হবে বাই দ্য এনজাইম ফসফোগ্লুকো আইসোমারেজ, এই এনজাইমটার মাধ্যমে। তাহলে স্টার্চ এখানে আসছে ফসফো রাইলেজ এনজাইম, মানে বাকি স্টার্চের আগের প্রসেসটা পুরো সেম, তারপরে আসছে ফসফোরাইলেজ এনজাইম, সেটা গ্লুকোজ 1-ফসফেটকে তৈরি করছে গ্লুকোজ 6-ফসফেট। সেখান থেকে আমরা কি দেখছি যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে ফসফ্যাটেজ। ফসফ্যাটেজ কি করছে, ইট ব্রেক ডাউন দ্য গ্লুকোজ 6-ফসফেট ইন্টু গ্লুকোজ অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট। গ্লুকোজ ইজ osmotically active, it will attract water, so the osmotic concentration of the guard cell increases and the process of endoosmosis will occur and the guard cell become turgid, the pores will open, and in the night time the glucose again form glucose 1-phosphate by hexokinase, and here the ATP, that is the adenosine triphosphate, is used and give this glucose 1-phosphate, তাহলে গ্লুকোজ ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেটের একটা ফসফেট গ্লুকোজের সাথে এসে গ্লুকোজ 1-ফসফেট তৈরি করলো, অ্যান্ড এডিপি হলো অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল, যেহেতু 1-ফসফেট is in glucose and the enzyme is hexokinase, and these glucose 1-phosphate become starch, and this starch is osmotically inactive and the exoosmosis process will occur and the guard cell become flaccid and the pore will closed. So in the night time no transpiration will occur, occur in the night time. Next আমরা আসছি কি the third theory-টা potassium ion transport theory, and this is এটা প্রচন্ড এমসিকিউতে কোয়েশ্চেনটা আসে, they first proposed by Leavitt এই থিওরিটা। এখানে আমরা স্টার্চ থেকেই শুরু করছি। স্টার্চটা যেটা আমাদের প্লান্টের ক্ষেত্রে বিভিন্ন স্টোরেজ অংশে রয়েছে, স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ স্টার্চ। তো সেখানে আমরা দেখছি কি পেপ কার্বক্সিলেজ, এই এনজাইমটা দিয়ে কিন্তু ফসফোইনল পাইরুভেট তৈরি হলো, দ্যাট ইজ ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট উইল convert into oxaloacetic acid. Oxaloacetic acid transform into malic acid, and malic acid dissociate into malate and H+. And in that, and there will be ion exchange in the guard cell between H+ and potassium. So H+ and potassium ion exchange will occur within the guard cell and the epidermal cell. তাহলে কি হচ্ছে, এপিডার্মাল সেল আর গার্ড সেলের মধ্যে একটা আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, H+টা বেরিয়ে যাচ্ছে, K+টা উইদিন দ্য গার্ড সেল ঢুকছে। এবার যেমন আমরা আগের দিন বলেছিলাম যে K+ বা পটাশিয়াম কি করে না, পারমিয়েবিলিটি, যখন আমরা মিনারেল নিউট্রিশন পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে কিছু কিছু খনিজ পদার্থ এমন রয়েছে যেগুলো কিন্তু সেলের পারমিয়েবিলিটি বাড়িয়ে দিয়ে জলের এন্ট্রিতে হেল্প করে, তার মধ্যে কিন্তু পটাশিয়াম একটা অন্যতম। ঠিক আছে, তাহলে যেই পটাশিয়ামটা উইদিন দ্য গার্ড সেল গেল তখন এই গার্ড সেল কি করবে, অ্যাট্রাক্টস ওয়াটার অ্যান্ড ইট বিকাম টার্জিড, and turgid by the process of endosmosis. ঠিক আছে, and the stomata will open and the transpiration process will start. তাহলে এই প্রসেসটা কি গেল, পটাশিয়াম আয়ন ট্রান্সপোর্ট
থিওরি, যেটা কিনা পটাশিয়াম আর H+ আয়নের এক্সচেঞ্জের মাধ্যমে এটা এই স্টোমাটাটা ওপেন হলো। তাহলে এত অবধি ছিল, আর তেমন কিছু নেই ট্রান্সপিরেশনের মধ্যে। তো আজকে আমরা কি কি পড়লাম তাহলে ফার্স্ট থেকে যদি দেখি, প্রথমে আমরা পড়লাম যে ট্রান্সপিরেশন, হোয়াট ইজ ট্রান্সপিরেশন মানে কাকে বলা হচ্ছে। দেন আমরা পড়লাম হোয়াট ইজ ট্রান্সপিরেশন অ্যান্ড পুল বা বাষ্পমোচন টান কি। দেন কম্প্যারিজন বিটুইন ট্রান্সপিরেশন অ্যান্ড ইভাপোরেশন অর্থাৎ বাষ্পমোচন আর বাষ্পীভবনের তুলনা। তারপর আমরা পড়েছি কি যে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপিরেশন, যেখানে আমরা পড়লাম লেন্টিকিউলার, কিউটিকিউলার, স্টোমাটাল। তারপরে দেখেছি আমরা স্টোমাটাল ডিফারেন্ট টাইপস অফ স্টোমাটা। তারপরে হলো কি যে ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচনের প্রভাবকগুলো কি কি আছে, এক্সটার্নাল থাকছে, কিছু কিছু ইন্টারনাল থাকছে। তারপরে পড়লাম সিগনিফিকেন্ট অফ ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচনের গুরুত্বটা কি, অ্যান্ড ওয়াই ইট ইজ কল্ড আ নেসেসারি ইভেল প্রসেস বাই সায়েন্টিস্ট কার্টিস, সেই এক্সপ্লেনেশনটাও দিয়েছি। নেক্সট আমরা এসেছি কি না দি প্রসেস অফ স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজিং, মেকানিজম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। তার মধ্যে আমরা 3টে থিওরি আলোচনা করেছি, স্টার্ট সুগার হাইপোথিসিস, স্টিওয়ার্ডস হাইপোথিসিস, অ্যান্ড লাস্ট আমরা পড়লাম পটাশিয়াম আয়ন ট্রান্সপোর্ট অ্যান্ড হরমোনাল রেগুলেশন থিওরি। এত অবধি করলাম আমরা। তো কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।